ক্রিকেটে বিশ্বকাপ জয়ের মতো আনন্দ সেটা কিন্তু আর হইতেই পারে না। তবে ক্রিকেটে বিশ্বকাপ জয়ের পরে যদি কোনো আনন্দ থেকে থাকে সেটা হচ্ছে আপনি যদি টেস্টে জয়লাভ করতে পারেন তা আবার ঘরের বাইরে একটা বড় দলের বিপক্ষে, তাহলে তো কথাই নেই। সেটা ভারতের ক্ষেত্রে হইতে পারে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে হইতে পারে, সেটা পাকিস্তানের ক্ষেত্রে হইতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে বাংলাদেশ যে একটা অর্জন করতে পারছে সেটা কিন্তু ভাই আনন্দটা এত পরিমাণে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছিল মাত্র 2 দিনের মাঝখানে বাংলাদেশ এই ম্যাচটা হেরে যাবে। এমনকি আমরা কিন্তু জিম্বাবুয়ের সাথে ইনিংস ব্যবধানে হেরে আসছিলাম। এমনকি প্রস্তুতিমূলক ম্যাচও কিন্তু আমরা অস্ট্রেলিয়ার সাথে অনেক দুর্বল প্লেয়ারের সাথে আমরা হারতে বাধ্য হয়েছিলাম। এমনকি 54 রানে আমরা লাস্ট ইনিংসে অল আউট হয়ে গেছিলাম। ওইরকম একটা দল নিয়ে যখন আমরা এই শক্তিশালী দলের বিপক্ষে 3.5 দিনের মাঝখানে খেলাটাকে শেষ করে নিলাম, এই স্মৃতি কিন্তু আজ থেকে 30 বছর পরে কিন্তু মানুষ এটার গণগান গাইবে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম বিশ্বকাপ আপনাকে এমন কিছু মুহূর্ত নিয়ে আসবে, এমন কিছু স্মৃতি আপনাকে দিবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। মনে পড়ে কি আমরা যখন ছোট ছিলাম অরবিন্দ ডি সিলভা শ্রীলঙ্কাকে ফাইনালে একটা দুর্দান্ত ইনিংস খেলতে পেরেছিলেন, যার বদৌলতে শ্রীলঙ্কা একটা কাপ নিয়েছিল। আমরা তখন ছোট ছিলাম। এরপরে আপনি খেয়াল করে দেখেন রিকি পন্টিং 2003 বিশ্বকাপে যখন ভারতের বিপক্ষে ফাইনালে দুর্দান্ত একটা ইনিংস খেলতে পারলেন, 100-এর উপরে, ভারত কিন্তু ফাইনালটা জিততে পারলো না। একই বিশ্বকাপে নাকি 2007 বিশ্বকাপে হইতে পারে, 2007 সম্ভবত অ্যাডাম গিলক্রিস্ট সমগ্র বিশ্বকাপে কোনো রানই করতে পারলেন না, কিন্তু ফাইনালে যখন তার রান করা খুবই প্রয়োজন শ্রীলঙ্কার বিরুদ্ধে, তিনি হাতের মাঝখানে একটা কালো বল লুকাই রাখলেন, এমনকি 4 ছক্কার বন্যা তিনি বসায় দিয়েছেন। ওই ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছেন। ওই ধরনের স্মৃতি কিন্তু আপনি বলতে পারবেন না। 2011 বিশ্বকাপ মহেন্দ্র সিং ধোনি সে বিখ্যাত ছক্কা আপনি ভুলতে পারবেন না। এমনকি গৌতম গম্ভীর যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বর্তমানে, তার যে 97 রান আপনি সেটাও বলতে পারবেন না। কারণ কি বিশ্বকাপের স্মৃতি আপনি বলতে পারবেন না। 2011 বিশ্বকাপে যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রডকে যে ধরনের 6টা ছক্কা মারতে পেরেছিলেন সেটা আপনি বলতে পারবেন না। হার্শেল গিবস যে কিনা প্রথম ব্যক্তি হিসেবে ওডিআই ক্রিকেটে 6 বলে 6টা ছক্কা মারতে পারছেন বিশ্বকাপে, সেটা আপনি বলতে পারবেন না। এমনকি টেস্টের এমন কিছু স্মৃতি আছে সেটা এটার মধ্যে আপনি ভুলতে পারবেন না। মনে পড়ে কি 2005 সালের অ্যাশেজের কথা? আমরা তখন ছোট, আমরা যে অ্যাশেজ খেলাটা দেখেছিলাম আমাদের জীবনের সর্বকালের সেরা একটা সিরিজ। এর থেকে বড় ফাইটিং সিরিজ হইতে পারে না। প্রত্যেকটা ম্যাচ এত জমজমাট হয়েছে, আমার কাছে আজ পর্যন্ত কোনো টেস্ট সিরিজ যদি জমজমাট হয়ে থাকে আমি এখনো বলবো 2005 সালের অ্যাশেজটা সবচাইতে 1 নাম্বার, এরপরে কোনো কথাই নেই। এরপর আপনি খেয়াল করে দেখেন বেন স্টোকস তিনি একা একটা ম্যাচ যেভাবে অস্ট্রেলিয়ার সাথে জিতেছিলেন, এই স্মৃতি আমরা ভুলতে পারবো না। তার পার্টনার ছিলেন জ্যাক লিস মাত্র 1 রান করতে পেরেছিলেন। আপনি সাদা পোশাকের ক্রিকেটের কথা বলবেন, আর 2003 সালে বা 2001 সালে যখন অস্ট্রেলিয়া ভারতে আসতে পেরেছিল, মনে আছে কি যে ম্যাচে বিবিএস লক্ষ্মণ এমনকি রাহুল দ্রাবিড় সম্ভবত একদিন একটা উইকেটও পড়তে পারেনি, এমনকি ফলোনের পরে ভারত যে একটা ম্যাচ জিতেছিল, ওই ম্যাচের কথা কিন্তু আপনি বলতে পারবেন না। কারণটা কি এগুলো হচ্ছে স্মৃতি। এমনকি টেস্টের মাঝখানে যখন স্মিথ, ডেভিড ওয়ার্নার এমনকি ক্যামেরন ব্যানক্রফট বল ঘষাঘষির দায়ে তারা যে ব্যান হয়েছিল, এমনকি তারা অঝরে কান্না করেছিল, ওই স্মৃতি আপনি ভুলতে পারবেন না। কারণটা কি এই ম্যাচের এই ধরনের ঘটনা কিন্তু আপনাকে ভুলতে দিবে না। আপনি ভারতের কথা চিন্তা করেন, ভারত এই অস্ট্রেলিয়ার সাথে একবার 36 রানে অল আউট হয়ে গেছিল। এমনকি 36 রানে অল আউট হয়ে যাওয়ার পরে তখন বিরাট কোহলি সম্ভবত ক্যাপ্টেন ছিল, তিনি যে কোনো কারণবশত ইন্ডিয়াতে চলে আসছিলেন। এর পরের ম্যাচে কিন্তু অজিঙ্ক্য রাহানে ভারতের ক্যাপ্টেন হয়েছিলেন, এমনকি ভারতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচ জিতেছেন। ওই যে একটা স্মৃতি আপনি ভুলতে পারবেন না। বাংলাদেশের প্রথম ম্যাচ আমরা যে ভারতের সাথে খেলেছিলাম, যে ম্যাচে আমিনুল ইসলাম বুলবুল সেঞ্চুরি করতে পেরেছিলেন, এটাকে আমরা ভুলতে পারবো না। কারণ টেস্ট ম্যাচের এমন কিছু স্মৃতি আপনি ভুলতেই পারবেন না ভাই। যেখানে ব্রায়ান চার্লস রারা 400 করতে পারছেন, ওই ম্যাচের কথা আপনি কিভাবে বলতে পারবেন? যেখানে বুলডার তার সেঞ্চুরিটা ভাঙতে পারতেন, ব্রায়ান চার্লস রারা রেকর্ডটা ভাঙতে পারতেন, 380 করে তিনি রিটায়ারমেন্টে চলে গেছেন, বা তিনি বলছেন যে আমি ব্যাটিং করবো না, এটা আপনি কিভাবে বলতে পারবেন? আপনি খেয়াল করে দেখেন 2019 বিশ্বকাপে যখন ইংল্যান্ড সর্বপ্রথম একবার কাপ নিতে পেরেছিল ওডিআই ফরম্যাটে, যে সুপার ওভার হয়েছিল নিউজিল্যান্ডের সাথে, এই ধরনের স্মৃতি আপনি ভুলতে পারবেন না। বাংলাদেশ যখন 23 বছর পরে এইবার অস্ট্রেলিয়া দিতে পারলো, এমনকি অস্ট্রেলিয়াকে হারাইতে পারলো, এই স্মৃতি আপনি ভুলতে পারবেন না। টেস্ট ম্যাচ আপনাকে অতীতে নিয়ে যাবে, বর্তমানে রাখবে, এমনকি এমন কিছু স্মৃতি দিবে সেটা বিশ্বকাপ থেকে একটু ছোট, কিন্তু স্মৃতিগুলো আপনার অনেকদিন মেমোরিতে থাকবে। এই যে একটা দুর্বল টিম নিয়ে আমরা এত বড় শক্তিশালী দলের সাথে যুদ্ধ করে গেলাম, এমনকি দিন শেষে আমরা জয়ী হইলাম, এই যে একটা বীরের গল্প আজীবন মানুষ মনে রাখবে। কেন? এই যে 11 জন প্লেয়ারের মাঝখানে সবাই ফাইটার, আপনি ব্যাটিং গ্রুপ দেখেন, বোলিং গ্রুপ দেখেন, যুদ্ধ করছে না এমন একটা প্লেয়ার নাই। হয়তো আপনি বলতে পারবেন একমাত্র লিটন কুমার দাস ব্যাট করে রান করতে পারে নাই, এছাড়া তিনি ইনজুরি কবল থেকে পড়েছিলেন, তিনি যদি দ্বিতীয় ইনিংসে চান্স পেতেন হয়তো রান করতে পারতেন। এছাড়া টপ টু বটম সবাই আমরা আমাদের জায়গা থেকে রান করে গেছি। আপনি খেয়াল করে দেখেন 7 বার রান করে গেছে। তানজিদ জীবনের প্রথমবার তিনি অস্ট্রেলিয়া মাটিতে গেছেন, এমনকি যেই তিনি প্রথম ম্যাচে
সেঞ্চুরি করে বসে আছেন, কিন্তু এমন একটা রেকর্ড তার পকেটে ঢুকছে অ্যাজ এ বাংলাদেশি তিনি সবার আগে সেঞ্চুরি করতে পারছেন। যদি কেউ মানুষ প্রশ্ন করে বাংলাদেশের হয়ে কোন প্লেয়ারটা সর্বপ্রথম টেস্টে অস্ট্রেলিয়া মাটিতে সেঞ্চুরি করতে পারছে, উত্তরটা হবে তানজিদ তামিম, ছোট তামিম। খেয়াল করে দেখেন আমাদের শান্ত ভালো খেলছেন, এমনকি মিরাজ ভাই তিনি যে ধরনের চালাকি বোলিং আজকে করতে পারছেন, তিনি আজকে মাঠের মাঝখানে একটা ক্র্যাক খুঁজে পাইছেন, ওই ক্র্যাকটাকে তিনি এতভাবে কাজে লাগাইছেন বলার বাইরে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা তার বল বুঝতেই পারেনি, এতবার ফ্লাইটের ডেলিভারি দিচ্ছেন, বল পরে ভিতরের দিকে ঢুকতেছে, অমাইক মানে অমাইক। নাহিদ রানা আমাদের দলে নাই, আমরা সকলে চিন্তিত ছিলাম যে নাহিদ রানাকে ছাড়া আমরা কি করতে পারবো, কিন্তু হাসান বাবু দেখাই দিচ্ছেন যে উপযুক্ত সময়ে যদি উপযুক্ত বলার যদি ভালো বল করতে পারে তাহলে নাম ম্যাটার করে না, স্কিল ম্যাটার করে। ওনার যে স্কিল আছে, স্কিল যদি না থাকতো তিনি অস্ট্রেলিয়ান কন্ডিশনে 9টা উইকেট নিতে পারতেন না, কখনোই না। প্রথম ইনিংসের 6টা, পরে ইনিংসের 3টা, যখনই উইকেটের প্রয়োজন নাহিদ রানা কিন্তু নিয়েছেন। তাসকিন ভালো বোলিং করতে পারছেন, এবাদত ভালো বোলিং করতে পারছেন, সকলে ভালো বোলিং করতে পারছেন, তাইজুল, মিরাজ সকলেই করতে পারছেন, মুশফিক উনিও রান করে গেছেন। তা আপনি বুঝতে পারতেছেন এই ইমোশনটা আমরা কিভাবে রাখতে পারবো, এই স্মৃতি কিন্তু আজীবন আমাদের মাঝখানে থাকবে। তবে আমরা কিন্তু অস্ট্রেলিয়াতে দেখছি যে 2 দিনের মাঝখানে কিন্তু খেলা শেষ হয়ে যায়, অ্যাশেজের খেলা 2 দিনে শেষ হয়ে গেছে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টিম, এমনকি ইংল্যান্ডের মতো শক্তিশালী টিম, তারা 2 দিন খেলতে পারে না। কি কারণ? একটা কারণ আছে, কারণটা হচ্ছে যখন ওভারকাস্ট কন্ডিশন থাকবে, পিচের মাঝখানে বলগুলা এত পরিমাণ মুভমেন্ট পাবে, তখন কিন্তু যে কোনো টিমই খুব তাড়াতাড়ি আউট হয়ে যাবে। 30 থেকে 50 ওভার সর্বোচ্চ আপনি ব্যাটিং করতে পারবেন, একদিনের মাঝখানে 20টা উইকেটের পরে 18টা উইকেট পরে 22টাও পড়ছে, এরকমও মনে হচ্ছে। তো একটা দিনের মাঝখানে যদি 20 থেকে 22টা উইকেট পড়ে, তাহলে কিভাবে 2 দিনের উপরে আপনি টেস্ট ম্যাচ কন্টিনিউ করতে পারবেন? সুতরাং বুঝতেই পারতেছেন যেহেতু পিচটা ওই ধরনের অ্যাগ্রেসিভ ছিল না, এই কারণে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু ধরে সে খেলতে পারছে, যেটা অস্ট্রেলিয়ার বলাররা ক্লান্ত হয়ে গেছে। বিগত 7 বছরের মাঝখানে কিন্তু তারা এতগুলা বল করতে পারে নাই, এতগুলা বল যেহেতু তারা করতে পারে না। এমনকি আমি কিন্তু এই কথাটা আগেও বলেছিলাম, বর্তমান সেটআপে যারা আছে তারা কিন্তু মোটামুটি সবাই ইনজুরি কবল থেকে আসছে। প্যাট কামিন্স বলেন, মিচেল স্টার্ক বলেন, জশ হ্যাজেলউড বলেন, ন্যাথান লায়ন বলেন, সকলে ইনজুরি থেকে আসছেন। এই কারণে কিন্তু তাদের ম্যাচ ফিটনেস এরকম নয়। এরপরেও আপনি খেয়াল করে দেখেন এই ধরনের পিচে জশ হ্যাজেলউড যে ধরনের কামব্যাক করতে পারছেন, এমনকি এই ম্যাচে তিনি 300 উইকেটের মালিক হইতে পারছেন। মারাত্মক মানে মারাত্মক। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে তারা কোন ধরনের কামব্যাক করতে পারে পরবর্তী ম্যাচে, সেটা হচ্ছে দেখার বিষয়। তবে এই স্মৃতি কিন্তু আজীবন বাংলাদেশের মানুষ বুকে ধারণ করবে যে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে যে অস্ট্রেলিয়াকে হারাইছে, এমনকি যখন হারাইছে তখন বাংলাদেশ একটা দুর্বল দল ছিল। বাংলাদেশের এই বিজয়ের দিনে যাদের মনে বিন্দু পরিমাণ ডাউট আছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে ঝড়ে বক মারছে, তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা ছোট কথা বলতে চাই, আপনারা দয়া করে আমাদেরকে কিছুদিন সময় দেন। আমরা কয়েক বছরের মাঝখানে এই টিমটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, আর আমাদের এই সেটআপে যে সকল প্লেয়ার আছে তারা যদি কয়েকটা বছর খেলতে পারে, তাহলে আমরা অচিরেই কিন্তু বিশ্বকাপ আমাদের দেশে নিয়ে আসবো। অনেক বড় কথা হয়ে যাচ্ছে, তবে দিন শেষে কিন্তু এটাই হবে। কারণ বর্তমানে আমরা যেভাবে ক্রিকেটটাকে সামনে আগে নিতে পারতেছি ওডিআই ফরম্যাটে, এমনকি টেস্টে, সেদিন কিন্তু আর বেশি দূরে নাই যে আমরা বলতে পারবো আমাদের কাছে বিশ্বকাপ আছে।